237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা। 3টি আসনে খালেদা জিয়া ও বগুড়া 6 থেকে নির্বাচন করবেন তারেক রহমান। সনদের বিষয়ে 1 সপ্তাহ সময় পেল রাজনৈতিক দলগুলো, নইলে সরকারি সিদ্ধান্ত নেবে জানিয়েছেন আইন উপদেষ্টা। সংলাপ নিয়ে সাপ লুডু খেলছে সরকার, মন্তব্য এনসিপি নেতাদের। সংস্কার ভণ্ডুল করে নির্বাচন বিলম্বের অপচেষ্টার অভিযোগ। জামায়াত ও সমমনাদের নতুন কর্মসূচি। রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় চান ডাক্তার তাহের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। নির্বাচনে 3টি আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর 1টি আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু আসন খালি রাখা হয়েছে জোটের জন্য এবং সিদ্ধান্ত নিতে না পারায়। পরবর্তীতে বাকি আসনগুলোতে দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হবে। আহমেদ সারওয়ারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু করে দলের স্থায়ী কমিটি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক চলে মাগরিব পর্যন্ত। বৈঠকে বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সাথেও কথা বলে স্থায়ী কমিটি। বৈঠক শেষে বাদ মাগরিব বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব। বলেন, সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন তারা। আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। পঞ্চগড় 1 ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় 2 ফরাজ হোসেন আজাদ, ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন 3টি আসনে। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6 বগুড়া 7 বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব আরো জানান, দলের প্রয়োজনে এই তালিকা যে কোনো সময় পরিবর্তন করতে পারবে বিএনপি নীতি নির্ধারণী ফোরাম। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে যে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসবো। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা এটা আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আগামী 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলেছে সরকার। এই সময়ের মধ্যে দলগুলো একমত না হলে সরকারি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও এ সময় কথা বলেন আইন উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে
সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। সংস্কার নিয়ে সরকার সাপলুডু খেলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। সরকারের ভেতরের কোনো একটি অংশ সংস্কার ভণ্ডুল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। আর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সরকার ভ্যাকেশনে থাকায় রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট ও নির্বাচন নিয়ে যখন রাজনৈতিক পাড়া সরগরম, তখন সমসাময়িক বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংবাদ সম্মেলন, যেখানে দলটির সদস্য সচিবের কথায় আবারও উঠে আসে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তার দলের অনড় অবস্থানের কথা। যে সরকারের ভিতরের কোনো একটা পক্ষ ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত এবং সুপারিশ তার বাইরে গিয়ে নিজেরাই একটা ঐকমত্য কমিশন হওয়ার প্রচেষ্টা তারা করছেন। সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐকমত্য কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয়, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের নামে সময় ক্ষেপণ করে সংস্কার বিঘ্নিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার এবং ঐকমত্য কমিশন তারা কিন্তু সংস্কার বাস্তবায়নের ব্যাপারে রেফারি না, তারা সিদ্ধান্ত গ্রহণকারী। তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সংস্কারের পক্ষে। যদি তারা সংস্কারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে তারা তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে যাবে। এই কারণে আমরা বলছি, সরকার যে আবারও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার কথা বলছে, আমরা রাজনৈতিক দলগুলো অনেক আলাপ আলোচনা করেছি। সরকারের এখন দায়িত্ব হলো ঐকমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবে এক অনুসারে অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সরকারের দুর্বলতার সুযোগে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষে দাঁড়িয়েছে। জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন দলের নেতারা। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, আলাদাভাবে গণভোট ও সংশোধিত আরপিও বহালের দাবি জানাতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও সমমনা ৮টি দল। ৬ নভেম্বর রাজধানীতে গণমিছিল ও প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান এবং ১১ নভেম্বর সমাবেশের নতুন কর্মসূচি দিয়েছে তারা। জামায়াতের নায়েবে আমির বলেন, রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে, তবে রেফারির দায়িত্ব পালন করতে হবে প্রধান উপদেষ্টাকে। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন সহ বেশ কিছু দাবিতে ধারাবাহিক বৈঠক করছে জামায়াতে ইসলাম, খেলাফত মজলিস ও ইসলামী সমমনা ৮টি দল। সোমবার রাজধানী পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেন, বিএনপি আসলে কি চায় তা প্রশ্ন নয়। এখানে তো আমরা সব একমত হয়েছি। একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যমতে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি, আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন। কালক্ষেপণ না করে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোকে বসে সমস্যার সমাধানের কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমানাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে, আমরা সবাই তো জুলাই সনদে, বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর করার ব্যাপারে। তারা কেন এই ব্যাপারটাকে গড়িমসি করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না, এটা আমাদের বুঝে ধরেও না। এখন তারা কি কোথা থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে এটা আমরা বুঝছি না। জুলাই সনদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গোলাম মাইনুল আহসান, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেশ কোন দিকে যাবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের সহযোগিতা। বিস্তারিত রিশান নাসরুল্লাহর প্রতিবেদনে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের নিরাপত্তা মহড়া, ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তা মোকাবেলার প্রস্তুতি এভাবেই তুলে ধরা হয়। ভাটারায় আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সিইসি বলেন, গণতন্ত্রের পথে কিভাবে এগোবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে যে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। যদি আনসার, বিডিপি, আর্মি দিয়ে বড় বলি, যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, আর ওনারা তো মেজর প্লেয়ার, একটা মেজর প্লেয়ার, সুতরাং সব এরা একটা বড় অংশীজন, ভোটাররাও একটা বড় অংশীজন। সুতরাং ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, প্রবাসী কারাবন্দীদের জন্য অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবার ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে ইলেকশনে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে ইনক্লুড করেছি, চেষ্টা করছি আমরা। সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন, ভোটার এলাকার বাইরে থাকেন, তারা যাতে ভোট দিতে পারবে সে ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি। আইনি হেফাজতে যারা জেলে আছে তারা তো এদেশের নাগরিক, তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও সেই উদ্যোগ আমরা নিয়েছি। প্লাস প্রবাসীদেরও একটা ভোট দেওয়ানোর জন্য উদ্যোগ আমরা নিয়েছি। 18 তারিখে আমরা একটা লঞ্চ করব। আশা করব আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবেন যাতে ভোটটা আপনারা দিতে পারেন। এআই এর অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আইনশৃঙ্খলা বাহিনী রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। চাকরিচ্যুত পরিচ্ছন্নতা কর্মী সহ অন্যান্যদের চাকরিতে পুনর্বহাল সহ 5 দফা দাবিতে দক্ষিণ সিটি কর্পোরেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ফটকের ভেতরে তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন। এতে অংশ নেন কয়েকশো পরিচ্ছন্নতা কর্মী। সাবেক মেয়র তাপসের সময় যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেসব পরিচ্ছন্নতা কর্মীদের পুনর্বহালের দাবি জানান সংগঠনটির নেতারা। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে সুবিধা পাচ্ছে, দরিদ্র পরিচ্ছন্ন কর্মীগণ কিন্তু একই মন্ত্রণালয় থেকেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কেন বঞ্চিত হবে? আমরা আপনার মাধ্যমে উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, জরুরি ভিত্তিতে আমাদের এই 5 দফা দাবি মানবিক কারণে মেনে নেওয়া না হয় আগামীতে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশ ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত G2G চুক্তির আওতায় দ্বিতীয় জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 61,000 মেট্রিক টন গম। আজ ভোর 4টায় এসব গম নিয়ে MV এসপার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এর আগে প্রথম জাহাজে আসে 56,959 মেট্রিক টন গম। চুক্তির আওতায় 2,40,000 মেট্রিক টন গমের মধ্যে বাকি গম আসবে আরও 2টি জাহাজে। সরকারি চুক্তি মতে 60,802 মেট্রিক টন গম নিয়ে কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। এতে রক্ষিত গমের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করবে চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র। মান খারাপ না হলে দ্রুত খালাসের অনুমতি দেওয়ার কথা বলেন উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহ আলম। এ পর্যন্ত 2 জাহাজে গম এসেছে 1,17,761 টন। বাকি 2 জাহাজে আসবে চুক্তির বাকি 1,22,239 টন গম। আনুষ্ঠানিকতা সেরে মঙ্গলবার থেকে বন্দরের বহির্নোঙরে জাহাজের গম খালাস কার্যক্রম শুরু হবে। দীর্ঘ 7 মাস পর চালুর 12 ঘন্টার মধ্যেই আবারও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন বন্ধ রয়েছে, ত্রুটি মেরামতের কাজ চলছে। প্রায় 7 মাস গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে গত 11 এপ্রিল থেকে দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানাটি অচল হয়ে পড়ে। KGDCL গ্যাস সরবরাহ বন্ধের কারণে প্রতিদিন প্রায় 3 কোটি টাকার সার উৎপাদন বন্ধ থাকে। তবে গত 19 অক্টোবর গ্যাস সরবরাহ পুনরায় চালু হয় এবং সপ্তাহখানেক
যান্ত্রিক প্রস্তুতির পর শনিবার দিবাগত রাত 3:30টায় সার উৎপাদন শুরু করে সিইউএফএল, কিন্তু রবিবার বিকেল 3টায় আবার উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন এক বিবৃতিতে সিইউএফএল এর উৎপাদন আবারও বন্ধ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে উৎপাদন সচল রাখার দাবি জানিয়েছে। খুলনায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে হামলায় হতাহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে নগরীর ফুলবাড়ি গেটে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিক্ষোভ মিছিলে খান জাহান আলী থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেয়। বক্তারা অভিযোগ করেন, নগরীর আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অপরাধী গ্রেফতার ও আইনের আওতায় না আনায় হত্যাকাণ্ড সহ একের পর এক অপরাধের ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়। রবিবার রাতে নগরীর খান জাহান আলী থানা এলাকায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত ও একজন আহত হন। নেত্রকোনায় ছড়িয়ে পড়েছে মাদকের ভয়াবহতা। স্থানীয়দের অভিযোগ, হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, আর এসব মাদকে আসক্ত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই মধ্যে জেলার কয়েক উপজেলায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। নেত্রকোনা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় হাওর পাহাড় সমতল প্রায় সব জায়গায় মিলছে বিভিন্ন মাদকদ্রব্য। সহজলভ্য হয় আসক্ত হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিশুরাও। নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন তারা। তবে মাদকের ভয়াবহতার ছবল থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চায় মাদকাসক্তরা। যে জায়গায় যে আমরা রেস্ট নিতাম ওই জায়গায় কিছু লোকজন থাকতো, ওদের কাছ থেকে আমরা নেশা দ্রব্য গ্রহণ করতাম। অসুস্থর দিকে চলে গেছিলাম, হাত পাও চলতেছে না, শুধু মন চাইতে গেলে এটার দিকেই থাকতে, আসক্ত হইতে। অভিভাবকদের কঠোর নজরদারি, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি বলছেন বিশিষ্টজনরা। আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, রাত করে বাড়ি ফিরছে কিনা, রাত্রে সজাগ থাকছে কিনা, দিনে ঘুমাচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমরা সকল রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান যদি ঐক্যবদ্ধভাবে আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, তা হয়তো আমরা কিছুটা মাদক নিয়ন্ত্রণ করতে পারবো। মাদক নির্মূলে অভিযান চালাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নেই পর্যাপ্ত জনবল। জেলা পর্যায়ে মাত্র একটি মাত্র গাড়ি রয়েছে এবং খুবই অপ্রতুল জনবল রয়েছে। মাত্র 12 জন আমাদের আভিযানিক দলে সদস্য রয়েছে। তাদেরকে নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে মাদক নির্মূলে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে চাই, কারণ সামাজিক সচেতনতা বোধ না থাকলে সমাজ থেকে আসলে মাদক নির্মূল করা কঠিন। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান আরো বেশি জোরদার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে গত 1 বছরে নেত্রকোনায় 1716টি অভিযান পরিচালনা করা হয়েছে। 322টি মামলায় মোট আসামি করা হয়েছে 347 জনকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা। 3টি আসনে খালেদা জিয়া ও বগুড়া 6 থেকে নির্বাচন করবেন তারেক রহমান। সনদের বিষয়ে 1 সপ্তাহ সময় পেল রাজনৈতিক দলগুলো, নইলে সরকারি সিদ্ধান্ত নেবে জানিয়েছেন আইন উপদেষ্টা। সংলাপ নিয়ে সাপ লুডু খেলছে সরকার, মন্তব্য এনসিপি নেতাদের। সংস্কার ভণ্ডুল করে নির্বাচন বিলম্বের অপচেষ্টার অভিযোগ। জামায়াত ও সমমনাদের নতুন কর্মসূচি। রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় চান ডাক্তার তাহের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।